আমি বললাম, কি বিষয়টা যে তোর খারাপ লাগলো? মারিয়া বলল, আমি তো ভেবেছিলাম সুমাইয়া ম্যামকে পটাতে খুব কষ্ট হবে, তোরে আমি সাহায্য করব আর তুই আমি মিলে ম্যামকে পটাবো, কিন্তু দেখ কিছুই করা লাগলো না, ওরা তোকে এভাবেই মেনে নিল। আমি বললাম, হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর একটা জিনিস খেয়াল করলি, আঙ্কেল কিন্তু খুবই ভালো মানুষ, ওনার মনের ভিতর কোনো হিংসা নাই। মারিয়া বলল, হ্যাঁ, তোর শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। আমি বললাম, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি। আর তোর বুঝি কিছু লাগে না? মারিয়া বলল, আরে আমি তো শুধু ম্যামের সাথে কাজ করি। আমি বললাম, তাহলে তোর ম্যাম আমার কি হয় শালি? মারিয়া বলল, সেটা যাই হোক, তবে আমার একটা ইচ্ছা পূরণ হলো না রে রেদওয়ান। আমি বললাম, কি সেটা, যেটা তোর ইচ্ছে? মারিয়া বলল, কত ইচ্ছে ছিল আমরা সুমাইয়া ম্যামের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করব, কিন্তু তার হলো না। আমি বললাম, তোর শখ তো দেখি অনেক রে। মারিয়া বলল, তুই বেটা জানিস, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবাই বলতো যে ভালোবাসার জন্য একটা ছেলে একটা মেয়ের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ করেছে, আর তুই আর আমি খুব নাম করা হয়ে যেতাম, কিন্তু আফসোস সেটার এখন সম্ভব না। আমি বললাম, তোর মাথায় শুধু আছে কি জানিস, গোবর, আর কিছু নাই। আমাকে মারার চিন্তা খুব ভালো করে করতে পারিস। মারিয়া বলল, আচ্ছা এখন তো তুই আর কাজ করতে পারবি না, তোর প্ল্যানটা কি, কি করতে চাস তুই এখন? আমি বললাম, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুন। মারিয়া বলল, হ্যাঁ বল। আমি বললাম, তুই শুধু ম্যামকে ভালো করে দেখাশোনা করবি, যেন আমার বউয়ের কোনো ক্ষতি কেউ করতে না পারে। মারিয়া বলল, এই পর্যন্তই? আমি বললাম, হ্যাঁ, বর্তমানে এই পর্যন্তই, আর বাকি বিষয়টা আমি দেখব, সেটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। মারিয়া বলল, হ্যাঁ বুঝলাম, মনে কর আমি ম্যামের সাথে থাকলে ম্যামকে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি বললাম, এই কথাটা যেন মনে থাকে, আর একটা কথা মনে রাখিস, সুমাইয়া কিন্তু তোর ম্যাম হলেও এখন কিন্তু বর্তমানে সে আমার বউ, সো খুব ভালো করে খেয়াল রাখবি। মারিয়া বলল, এখনো বিয়েটা করিস নাই, এখন আবার বউ বলিস? আমি বললাম, হ্যাঁ, বিয়ে করি নাই তো কি হয়েছে, বিয়ে তো করবই। মারিয়া বলল, আচ্ছা সুমাইয়াকে ম্যাম বলবো নাকি ভাবি বলবো? আমি বললাম, কেন রে, আমি কি তোর ভাই হই? এমনি এক বোনের জ্বালায় বাঁচি না। মারিয়া বলল, আমি যা খুশি তাই ডাকতে পারবো, তোর কি? হ্যাঁ। আমি বললাম, আরে না, আমার আবার কি? মারিয়া বলল, আচ্ছা আমি যাই রে, দেখি ম্যাম কি করছে। আমি বললাম, যা, আর সুমাইয়ার খেয়াল রাখবি কিন্তু। মারিয়া চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর দেখি ফোনটা বাজছে। ফোনটা রিসিভ করে আমি বললাম, ফাহিম কেমন আছিস? ফাহিম বলল, বন্ধু, আমার সবকিছু শেষ হয়ে গেল রে। আমি বললাম, আরে তোর আবার কি শেষ হয়ে গেল, বলবি তো? ফাহিম বলল, বন্ধু, আমার মা বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখছে, আমি তো সাদিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বললাম, এই সাদিয়াটা আবার কে? ফাহিম বলল, ধুর শালা, তোরে বলেছিলাম না একটা মেয়েকে আমার জন্য পটিয়ে দিতে, ভুলে গেছিস? আমি বললাম, ও হ্যাঁ, মনে পড়েছে বন্ধু, এখন কি হয়েছে ঘটনাটা খুলে বল। ফাহিম বলল, আমি বাড়িতে এসে ভালো একটা কাজ পেয়েছি, বেতনও ভালো দেয়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই বাবা আর মা মিলে আমার জন্য পাত্রী দেখা শুরু করেছে। আমি এই বিয়ে করতে চাই না, আমি শুধু সাদিয়াকেই চাই। আমি বললাম, আরে বন্ধু, তুই যে সাদিয়াকে না নাদিয়াকে চাস, ওই মেয়েরও তো তোকে চাইতে হবে, তাই না? ফাহিম বলল, আমার মনে হয় কি জানিস, সাদিয়াও আমাকে ভালোবাসে কিন্তু বলতে পারে না, আমি দেখেছি ও আমার দিকে আড়াল চোখে তাকায়। আমি বললাম, বাড়িতে যাওয়ার আগে প্রপোজটা করে যেতি। ফাহিম বলল, আমি কি জানতাম আম্মু আমার জন্য মেয়ে দেখবে? আমি বললাম, তুই এক কাজ কর, 1-2 মাস তোর বাবা মাকে বুঝিয়ে রাখ, পরে আমি আসছি, আর তোর সাদিয়ার ফোন নাম্বারটা আমাকে দে। তুই কি ওর ঠিকানা জানিস? ফাহিম বলল, কিচ্ছু জানি না রে দোস্ত, শুধু ফোনে একটা পিক আছে, লুকিয়ে তুলেছিলাম। আমি বললাম, আচ্ছা, আমার ফোনে পিকটা দিয়ে দিস, আর বাকি বিষয়টা আমি দেখব, আর তোর মা বাবাকে বলবি আমি 2 মাস পরে বিয়ে করব। আমি আসতে পারতাম এখনই, কিন্তু হাতে ব্যথা পেয়ে গেছি, ভালো হতে একটু সময় লাগবে। ফাহিম বলল, আচ্ছা সমস্যা নাই, আম্মুকে বলে রাজি করিয়ে নেব, তুই একটু আমার বিষয়টা দেখিস। আর তোর হাতে কি হয়েছে রে? আমি বললাম, পরে তোকে সব বলবো নে। ফাহিম বলল, আচ্ছা বন্ধু, তোর খবর কি? আমি বললাম, অনেক ভালো, তবে আমি যাকে ভালোবাসি তাকেই পেয়েছি। ফাহিম বলল, কাকে তুই ভালোবাসলি, বললি না তো আমাকে? আমি বললাম, কাকে ভালোবাসি এটা শুনলে তুই হার্ট অ্যাটাক করতে পারিস, তাই বলবো না, তোকে একবারে আমার বিয়েতে দাওয়াত দেবো। ফাহিম বলল, তাহলে তো খুব ভালো হয়, তোর একটা বিয়ে খেতে পারবো। আমি বললাম, হ্যাঁ, সেটা অনেক দেরি। ফাহিমের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। এভাবেই 20 দিনের মতো চলে গেল। তবে মেয়র আর তার ছেলে এখন কিছুই করছে না, তবে এটা বুঝলাম ওরা সুযোগ বুঝে কাজ করবে। সকালে রুমে বসে বসে ভাবছি, আমার ওপর যে এত দায়িত্ব, আমি যদি এখানে বসে থাকি তাহলে তো সব শেষ, আমাকে এক হাত দিয়েই সবকিছু করতে হবে। কোথা থেকে যে শুরু করব? বুদ্ধি পেয়েছি, ওদের দিয়েই ওদের মারবো। কথায় আছে না, কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমিও এখন ঠিক এটাই করব। রুম থেকে বাইর হতেই আম্মু বলল, কই যা, আয় এখানে আয়, বস। আমি বললাম, হ্যাঁ আম্মু বলো। আম্মু বলল, বাবারে, ওরা তো খুব বড়লোক মানুষ, কিন্তু আমাদেরকে মেনে নিল কিভাবে? আমি বললাম, আম্মু তুমি দেখো নাই ওদের ভেতর কোনো অহংকার নাই? আম্মু বলল, হ্যাঁ, খুব ভালো মানুষ ওনারা। আমি বললাম, হ্যাঁ, ইসি কই আম্মু? আম্মু বলল, কলেজে গেছে টিসি আনতে। আমি বললাম, সাথে কে গেছে, নাকি একা একা? আম্মু বলল, আমার বৌমার সাথে যে মেয়েটা থাকে সেই মেয়েটা গেছে। আমি বললাম, আচ্ছা আম্মু, আমি একটু নিচ থেকে আসছি।
কি ব্যাপার, সুমাইয়া কি তাহলে আজকে অফিসে যায় নাই? পরে যাব সুমাইয়ার কাছে। বাসার বাইরে বডিগার্ডের কাছে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কাজ কেমন চলছে? জি স্যার, অনেক ভালো চলছে। আমি বললাম এই তুমি একটু এদিকে আসো তো। যেই বডিগার্ড মেয়রের কাজ করে ওকে ডাক দিলাম। জি স্যার বলেন। আমি বললাম তোমাকে একটা কাজ দিব, করতে পারবা? জি স্যার অবশ্যই, বলেন। আমি বললাম মেয়রের বডিগার্ড কয়জন আছে? জি স্যার সব মিলিয়ে 15 জন হবে। আমি বললাম ওদের ছুটি হয় কয়টায়? এই রাত 11টার সময় ওরা সবাই বাড়িতে চলে যায়। আমি বললাম ওদেরকে নিয়ে রাত 11টার সময় আমার কাছে নিয়ে আসতে পারবা? কিন্তু কিভাবে আনবো স্যার? আমি বললাম ওদেরকে বলবা যত টাকা বেতনের চাকরি করে ওর থেকেও বেশি টাকা পাবে যদি আমার সাথে রাতে দেখা করে। জি স্যার আমি চেষ্টা করব। আমি বললাম ঠিক আছে, এই জায়গায় ওদের নিয়ে আসবো, আমি অপেক্ষা করব। আর শোনো, তোমাকে কিন্তু আমি অনেক বেশি বিশ্বাস করি, আশা করি এই বিশ্বাসের অমর্যাদা তুমি করবে না। জি স্যার অবশ্যই, আমার জীবন থাকতে আমি আপনার সাথে কখনো বেইমানি করব না। আমি বললাম তোমার নাম কি? ও বলল জি স্যার সুমন। আমি বললাম ঠিক আছে যাও, আর মনে করে ওদের কিন্তু নিয়ে যাবা। সুমন বলল অবশ্যই স্যার। আমি বাসার ভেতরে গেলাম। আমার এখন অনেক টাকা লাগবে, অনেক টাকার দরকার আমার। আঙ্কেল আর আন্টিকেও তো দেখতে পাচ্ছি না, কই গেল? আমি সুরাইয়ের কেবিনের দিকে গেলাম, দেখি কি যেন লিখছে। আমি বললাম কি ম্যাডাম কি করেন? সুরাইয়া বলল আরে স্যার আপনি যে, বসেন বসেন, এখানে বসেন। বলেই ওর চেয়ারে আমাকে বসিয়ে দিল আর ও নিচে বসলো। আমি বললাম কি ম্যাডাম আজকে অফিসে যান নাই যে? সুমাইয়া বলল আজকে আমার শরীরটা ভালো লাগছিল না, এজন্য যাই নাই। আমি বললাম দেখি কি হয়েছে? ওর কপালে হাত দিলাম। সুমাইয়া বলল আরে এত উত্তেজিত হতে হবে না, এমনি হালকা খারাপ লাগছে। সুমাইয়া আমার হাঁটুতে জড়িয়ে ধরে। আমি বললাম এভাবে জড়িয়ে ধরলা কেন? সুমাইয়া বলল এভাবেই আমার ভালো লাগছে। আমি বললাম আচ্ছা সুমাইয়া, যেটার জন্য এখানে আসলাম। সুমাইয়া বলল ও তুমি আমার কাছে দরকারে এসেছো, যাও যাও বুঝলাম, আমার জন্য আসো নাই। আমি বললাম আরে বাবা তোমাকে দেখতে মন চাইছে, এজন্য আসছি। তুমি যে কি বলো না। সুমাইয়া বলল তাই বুঝি? আমি বললাম হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আমার ভেতর একটা আলাদা পাওয়ার ঢুকে গেছে। সুমাইয়া বলল সেটা আবার কেন? আমি বললাম এই চেয়ারটা তো একটা মন্ত্রীর, আর মন্ত্রীর চেয়ারে বসলেই এমনিই একটা পাওয়ার চলে আসে। সুমাইয়া বলল স্যার বুঝলাম, তবে এখন আমি আপনার জন্য কি করতে পারি সেটা বলেন। আমি বললাম তুমি চাইলে আমাকে একটা কিস করতে পারো। সুমাইয়া বলল শখ কত, এত শখ কিন্তু ভালো না। আমি বললাম তুমি কে? হ্যাঁ, আমার বউর কাছ থেকে আমি কি চাইছি সেটা সে আমাকে দেবে, তুমি এত কথা বলছো কেন? সুমাইয়া বলল ও আচ্ছা তাই না, তবে বউটা কে একটু জানতে পারি? আমি বললাম তার নাম সুমাইয়া, সে আমার মনের রানী। সুমাইয়া বলল খুব কথা বলতে শিখে গেছো তো দেখছি। আমি বললাম আমার বউ একজন মন্ত্রী, আর আমি যদি তার থেকে বড় কিছু হতে না পারি তাহলে আর কিভাবে হলো? সুমাইয়া বলল তুমি সব সময় আমার উপরে থাকবে, আমার জায়গাটা তোমার পায়ে। আমি বললাম স্বামী ভক্তি কোন দিক থেকে? সুমাইয়া বলল এটাকে স্বামী ভক্তি বলে না, আমি তোমাকে কতটা ভালোবাসি তাই বুঝাই, আর কতটা সম্মান করি। আমি বললাম আসল কথাটাই বলা হলো না। সুমাইয়া বলল হ্যাঁ বলো কি বলতে চাও। আমি বললাম আসলে আমার কিছু টাকা লাগতো। সুমাইয়া বলল আগে বলবো না? এই নাও ক্রেডিট কার্ড, যত টাকা লাগে খরচ করো। তুমি আমার একমাত্র জামাই, তুমি ছাড়া কে আর আছে আমার বলো তো? আমি বললাম টাকাগুলো পরে দিয়ে দিব। সুমাইয়া বলল একদম লাগবে না। আমি বললাম তাই বলে বউয়ের টাকায় খরচ করবো নাকি? সুমাইয়া বলল আমার টাকা খরচ করার মতো আর কে আছে বলো? এত এত টাকা আমার, আমার বাবার সব সম্পত্তি তো তুমিই পাবে। আমি বললাম এসব কথা আর একদম বলবা না, আমার কিচ্ছু লাগবে না, সব তোমার নামে করে নাও। আর এই বিষয়ে যদি আর একটা কথা বলো তাহলে আর আমি তোমার সাথে কথা বলবো না। সুমাইয়া বলল আচ্ছা বাবা সরি সরি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখন যাও একটা কেচি নিয়ে এসো। সুমাইয়া বলল কেচি দিয়ে কি করবো? আমি বললাম দরকার আছে, যাও তো। সুমাইয়া বলল আচ্ছা তুমি বসো আমি আনছি। আমি বললাম তাড়াতাড়ি করো। সুমাইয়া একটু পর একটা কেচি নিয়ে এলো। সুমাইয়া বলল এখন বলো কি করতে হবে। আমি বললাম হাতের ব্যান্ডেজগুলো কাটো। সুমাইয়া বলল এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখনো ভালো করে 1 মাসও হয় নাই, এর মধ্যে তুমি কেটে ফেলবা? আমি বললাম আরে সমস্যা হবে না, তুমি কাটো তো। সুমাইয়া বলল আচ্ছা। আস্তে আস্তে সব ব্যান্ডেজ কেটে ফেললো, তবে হাতটা এখন একটু হালকা মনে হচ্ছে, আর আগে মনে হচ্ছিল কে জানি পাথর রেখেছে, তবে হাতটা একটু একটু নাড়াতে পারছি। সুমাইয়া বলল এখন কেমন লাগছে? আমি বললাম অনেকটাই ভালো, তোমার জড়িয়ে ধরার মতো শক্তি আছে হাতে। সুমাইয়া বলল ভালো হতে না হতে এসব কথা বলা শুরু হয়ে গেছে তাই না? আমি বললাম অনেক দিন তোমাকে জড়িয়ে ধরি না, হাতের চিন্তা বাদ দাও, এমনিই ভালো হয়ে যাবে। সুমাইয়া বলল চুপ করো তো, মুখ দিয়ে যা আসছে তাই বলছো, এখন আসো আমার সাথে। আমি বললাম কই যাবা? সুমাইয়া বলল দেখতে থাকো। সুমাইয়ের সাথে ওই রুমে যেতেই সুমাইয়া আমাকে বাথরুমে নিয়ে ঢুকে গেল। আমি বললাম কি ব্যাপার, আমাকে এখানে কেন নিয়ে আসছো? সুমাইয়া বলল তোমাকে আমি এখন নিজ হাতে গোসল করিয়ে দিব। আমি বললাম প্লিজ এমন করো না, আমাদের এখনো বিয়ে হয়নি। সুমাইয়া বলল বিয়ে হয়নি তো কি হয়েছে? সুমাইয়া বলল বিয়ে হয় নাই তো কি হয়েছে, আমার স্বামীকে আমি নিজ হাতে গোসল করিয়ে দেব, তাতে কার কি? হ্যাঁ। আমি বললাম কে তোমার স্বামী? হ্যাঁ। সুমাইয়া বলল কেন তুমি? আমি বললাম আমাদের তো বিয়েই হয় নাই, তার আগেই তুমি স্বামী ডাক শুরু করলা। সুমাইয়া বলল বিয়ে হয় নাই তো কি হয়েছে, একদিন তো হবেই, আমার বাবুর উপর আমার বুঝি কোনো দায়িত্ব নেই না? আমি বললাম দেখো এসব বাবু সোনা তামাহির আমার একদম ভালো লাগে না, আমার মোটেই পছন্দ না।
সুমাইয়া হাসে, তোমার পছন্দ না তো আমার কি? আমি বললাম তোমার সাথে আমি এত কথা বলতে পারবো না। সুমাইয়া বলল তাহলে এতক্ষণে বুঝলা? সুমাইয়া আমাকে গোসল করিয়ে দিতে লাগলো, গোসল শেষ করে দাঁড়িয়ে আছে। আমি বললাম এখন কাপড় চেঞ্জ করবো কিভাবে? আমার কাপড় তো সব আমার রুমে। সুমাইয়া বলল তোমাকে কাপড় চেঞ্জ করতে হবে না। আমি বললাম তাহলে কি আমি ভিজা কাপড়ে দাঁড়িয়ে থাকবো এখানে? সুমাইয়া বলল আমি কি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি? আমি বললাম ভাইরে এত কথা না বলে আমার কাপড়গুলো আমার রুম থেকে নিয়ে আসো। সুমাইয়া বলল তুমি এখন শাড়ি পরবা, দাঁড়াও আমি নিয়ে আসছি। আমি বললাম এই ভিজা শরীর নিয়ে যত বছর ইচ্ছা দাঁড়িয়ে থাকবো, তারপরও আমি মেয়েদের শাড়ি পরবো না। সুমাইয়া বলল তাহলে এভাবেই ভিজা শরীরে দাঁড়িয়ে থাকো। আমি বললাম বাবু এমন করে না প্লিজ। সুমাইয়া বলল এখন কেন আমাকে বাবু বলে ডাকো? আগে তো বলেছিলে কোনো বাবু সোনা এসব ডাকতে না। আমি বললাম বিপদে পড়লে যে মানুষ কত কিছু করে তার আর কোনো হিসাব নাই, আমারও এখন এই অবস্থা হয়েছে। নিজের হবু বউ যখন এমন করে তখন কেমন লাগে বলতে পারেন তো? সুমাইয়া বলল কি চিন্তা করো? আমি বললাম আচ্ছা যাও তোমার বাবার একটা লুঙ্গি এনে দাও। সুমাইয়া বলল খুব মায়া লাগলো তোমার উপর, এজন্য এনে দিচ্ছি। এরকম গার্লফ্রেন্ড যেন আর কারো না হয়, গার্লফ্রেন্ড মানি প্যারা আর প্যারা। সুমাইয়া বলল এই নাও। আমি বললাম ধন্যবাদ সুইটহার্ট। লুঙ্গিটা পরে বাথরুম থেকে বের হলাম। আমি বললাম আমি আর জীবনও তোমার রুমে আসবো না। সুমাইয়া বলল কেন গো? আমি বললাম যে কাহিনী আজকে তুমি বাথরুমে করলা সারা জীবন আমার মনে থাকবে। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম এই দেখো শুরু হয়ে গেছে, মাত্র গোসল করে আসলাম বাথরুম থেকে, এখনো গা থেকে পানি শুকায়নি, এর মধ্যে সে জড়িয়ে ধরছে। সুমাইয়া বলল আর তুমি যে আমাকে আগে জড়িয়ে ধরতে চাইছিলে তার কি হবে? আমি বললাম আচ্ছা বাবা এখন ছাড়ো, ভালো লাগছে না। সুমাইয়া বলল হ্যাঁ এখন ভালো লাগবে কেন? আমি তো এখন পুরাতন হয়ে যাচ্ছি দিন দিন, তাই না? আমি বললাম চুপ করো তো, মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছে। আমি তোমাকে আজও ভালোবাসি, ভবিষ্যতেও ভালোবাসবো। আমার বুকের মাঝে যে ভালোবাসা আছে সেটা শুধু তোমার জন্যই, এটা কোনো দিন কমবে না বলে সুমাইয়াকে এবার আমি জড়িয়ে ধরলাম। সুমাইয়া বলল এত ভালোবাসা আমায়? আমি বললাম হ্যাঁ অনেক ভালোবাসি। সুমাইয়া বলল আমার তো সহ্য হচ্ছে না, মনটা চাইছে তোমাকে এখনই বিয়ে করে ফেলি, একা একা থাকতে আর ভালো লাগে না। আমি বললাম আর কয়েকটা দিন সহ্য করো, আমি সবকিছু সামলেই তোমাকে বিয়ে করব। সুমাইয়া আমাকে একটা চুমু দিল। আমি বললাম একটা মানুষ কতটা রোমান্টিক হতে পারে বলতে পারো? সুমাইয়া বলল হ্যাঁ অনেক রোমান্টিক হয়। আমি বললাম তোমার ভেতরে যে রোমান্টিক আছে না এগুলো 20 থেকে 30টা বেবি হওয়ার পর শেষ হবে। সুমাইয়া অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম এত অবাক হয়ে লাভ নেই, আমি অনেকগুলো বাচ্চা নিব। সুমাইয়া বলল আমি পারবো না বাবা তোমার ইচ্ছে পূরণ করতে, তোমার যে ইচ্ছে ওইটা পূরণ করতে করতে আমি মারা যাব। আমি বললাম এই তুমি আর একবার যদি আমার সামনে মরার কথা বলো তোমার সাথে আর জীবনে কথা বলবো না।